আমরা জানি যে কন্ডিশন মানে হচ্ছে শর্ত, প্রোভাইডেড দিয়ে কিভাবে হয় এই বিষয়গুলো আমরা শিখব। সবার প্রথমে একটা ইফ থাকবে এবং ইফ এর পরে রাখতে হবে যে ক্যান এবং মে দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, ফিউচারের বাক্য আমরা বোঝাতে পারি বা বলতে পারি। এই জন্য দেখা যাবে যে ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকলেও এর পরবর্তীতে সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে যে কোনো একটি মোডাল থাকবে এবং তারপরে কি থাকবে, বেস ফর্ম থাকবে। আমরা সেন্টেন্স দেখি দেখেন, আমি বলতে পারি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করতে পারবে, উন্নতি করতে পারবে, তুমি জীবনে উন্নতি করতে পারবে। এখন আমি এখানে উইল দিয়েছি, উইল দিয়ে বোঝায় ভবিষ্যতে কিছু একটা, কোন একটা কাজ হবে, এই জন্য মিনিংটা হচ্ছে যে তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি জীবন উন্নতি করতে পারবে, ঠিক আছে, সরি পারবে না, তুমি জীবনে উন্নতি করবে, করবে বোঝাচ্ছে। এখন আমি যদি বোঝাতে চাই যে সে উন্নতি করতে পারবে, পারবে যদি আমি বলতে চাই, তখন কিন্তু আমাকে এখানে কি নিয়ে আসতে হবে, উইলের জায়গায় আমাকে ক্যান লিখতে হবে। তখন বলতে হবে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করতে পারবে। হ্যাঁ, আবার আমি যদি বোঝাই যে না, তুমি কঠোর পরিশ্রম করলেই যে তুমি জীবনে সফল হবে, ভাই এটার নিশ্চয়তা নাই, কারণ জীবনে বহু মানুষ পরিশ্রম করে ব্যর্থ হয়ে আছে, ঠিক আছে। তাহলে মে দিয়েও বোঝাতে পারি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ মে শাইন ইন লাইফ, যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হতেও পারো, সফল হতেও পারো, পসিবিলিটি আছে, হবাই আমি নিশ্চিতভাবে বলতে পারি না, সম্ভাবনা আছে, পরিশ্রম করলে সফল হওয়ার সম্ভাবনা থাকে, ভালো করার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি কি করতে পারি, মিনিং অনুযায়ী উইল লিখতে পারি, ক্যান লিখতে পারি, মে লিখতে পারি, মিনিং অনুযায়ী। এখন শ্যাল কেন লিখলাম না, ইউ এর সাথে শ্যাল বসে না, এই জন্য আমি শ্যাল লিখতে পারি নাই। তো এইভাবে যখনই দেখবেন যে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে, পরের অংশটাতে আপনি এইভাবে সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে প্লাস বেস ফর্ম যে কোনো একটা লিখে আপনি কি করতে পারবেন, কন্ডিশনাল সেন্টেন্স আপনি লিখতে পারবেন। এখানে আরেকটা বিষয় আমরা জেনে রাখবো যে এই যে ইফ যুক্ত সেন্টেন্সটি বাক্যের শুরুতে আছে আর ফিউচারের যে অংশটি আছে এটা শেষে আছে। আমি যদি চাই যে না আমি এইভাবে লিখবো না, আমি কি করব, আমি এই যে ইউ থেকে যে অংশটা আছে এই অংশটা আমি আগে লিখব, আর ইফ থেকে যে অংশটা আছে এই অংশটা আমি হচ্ছে পরে দিব, শেষ অংশে দিব, এবং তারপর ফুল স্টপ থাকবে, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। এখানে ইউটা তখন ক্যাপিটাল হয়ে যাবে আর ইফ এর আইটা তখন স্মল লেটার হয়ে যাবে। হ্যাঁ, ইউ মে শাইন ইন লাইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড, কি হচ্ছে, আমার ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কথা ছিল, দেখেন ইফ এর পরে আমার প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অন্যটি আমার কি হওয়ার কথা ছিল, ফিউচার হওয়ার কথা ছিল, দেখেন ফিউচারে আছে, ঠিক আছে। অর্থাৎ আপনার সেন্টেন্সের যেই অবস্থান, সেন্টেন্সের মধ্যে এই দুটি ক্লজের যে অবস্থান সেই অবস্থান কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু খেয়াল করতে হবে ইফ যদি শুরুতে থাকে তাহলে আপনাকে এখানে একটি কমা ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট শেষে একটা কমা দিতে হবে। কিন্তু ইফ যদি মাঝখানে থাকে আপনার কোনো কমার প্রয়োজন নাই, কোনো কমা দিতে হবে না, যেভাবে আছে এইভাবে লিখতে হবে। কেন এরকমটা হয় আমরা সিম্পল কমপ্লেক্সের ক্লাসে গিয়ে আমরা বিস্তারিত জানবো যে কেন এরকম হয়, কারণ এখানে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কনজাংশন অনেক কিছুর আলোচনা আছে, আমরা তখন এগুলো দেখে নিব, আপাতত ওগুলোতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার হয়েছেন, কোনো কনফিউশন আছে? আচ্ছা রাফি সানি ভাই, ব্যবস্থা হবে, ঠিক আছে ব্যবস্থা হবে। আমরা প্রেজেন্ট কন্ডিশনাল কি বুঝেছি ভালোভাবে? দেখেন এবার আমরা চলে যাই সেকেন্ড কন্ডিশনাল বা যেটিকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলি। সহজ কথা ভাইয়া, আমরা একটু আগে কি পড়েছি বলেন, আমরা একটু আগে পড়েছি যে ইফ এর পরে যেহেতু প্রেজেন্ট টেন্স থাকে এই জন্য এটাকে আমরা বলছিলাম কি প্রেজেন্ট কন্ডিশনাল বলছিলাম। তো এখন যেহেতু এটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলছি, তার মানে ইফ এর পরে আমাদের ফার্স্ট ফর্ম থাকবে। তো ফার্স্ট ফর্ম থাকবে মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে ইফ এর পরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, ফার্স্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশটাকেই
পরের অংশটাকেই আমরা কি বলবো, পাস্ট কন্ডিশনাল আমরা লিখি। স্ট্রাকচার শিখবো আমরা কন্ডিশনাল। হ্যাঁ, ইফ এর পরে পাস্ট ইনডিফিনিটের লিখলেই আমরা এই সেন্টেন্সটাকে বলবো এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। এটার ফুল স্ট্রাকচারটা কেমন হয়? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ইফ থাকবে, এরপর সাবজেক্ট প্লাস হচ্ছে আমাদের ভার্ব টু থাকবে, কমা থাকবে, এবং পরের অংশটার মধ্যে কি হবে একটু খেয়াল করে দেখেন। আপনারা যখন রাইট ফর্ম অফ ভার্ব আমার কাছে পড়েন তখন কিন্তু আপনাদেরকে এরকম বলেছিলাম, এক পাশ যদি প্রেজেন্ট হয় আরেক পাশও প্রেজেন্ট হয়, এক পাশ যদি পাস্ট হয় আরেক পাশও পাস্ট হয়। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে আপনি দেখেন, এই পাশের ভার্ব যখন আমার ভার্ব ওয়ান আছে, এই পাশে যখন আমার ভার্ব ওয়ান আছে, তখন এই পাশে আমি শ্যাল উইল লিখেছি, শ্যাল উইল ক্যান মে আমি লিখেছি। কেন লিখলাম? এই পাশের ভার্বটা যেহেতু ভার্ব ওয়ান আছে, এই পাশের মোডালটাকে আমি ভার্ব ওয়ানে লিখেছি। উইল একটা ভার্ব ওয়ান, শ্যাল একটা ভার্ব ওয়ান, ক্যান ভার্ব ওয়ান, মে ভার্ব ওয়ান, আমি ভার্ব ওয়ান হিসাবে লিখেছি। আর এই যে এখানে শাইন যে ভার্ব ছিল, এই শাইনকে আমি কোনোভাবে চেঞ্জ করতে পারি না, এটাকে আমি মানে পাস্ট ফর্মে লিখতে পারি নাই। কেন পারি নাই? কারণ এখানে যে মোডাল অক্সিলারি লিখেছি, মোডালের পরে আমি যে ভার্ব লিখবো, এই ভার্বকে সবসময় বেস ফর্ম হতে হবে। মোডালের পরে ভার্বের ফার্স্ট ফর্ম লেখার কোনো সুযোগ নেই, আমি চাইলেও লিখতে পারবো না, আমাকে একদম বেস ফর্মটা লিখতে হবে। এই জন্য আমি এখানে বেস ফর্মটাই লিখেছি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এই অংশটাকে, এই মোডালের পরে বেস ফর্ম লেখার একটাই কারণ যে মোডালের পরে আমি এই ভার্বটাকে অন্য কোনো ফর্মে লিখতে পারবো না। আর যেহেতু সাইনটাকে চেঞ্জ করতে পারছি না, আপনি এখন ওয়ার্কের সাথে উইলের একটা কম্বিনেশন দেখেন, যে ওয়ার্ক যেহেতু ভার্ব ওয়ান আছে, উইল ক্যান মেও এখানে ভার্ব ওয়ান হিসাবে বসেছে, মোডাল ভার্ব ওয়ান হিসাবে আছে, এই পাশে ভার্ব ওয়ান আছে, এই পাশেও ভার্ব ওয়ানই আছে, মোডালগুলো ভার্ব ওয়ান হিসাবে আছে। এখন আমরা এখানে যেহেতু সাবজেক্টের পরে ভার্ব টু লিখেছি, এই পাশ যেহেতু পাস্ট হয়েছে, ওই পাশও আমাকে পাস্ট করতে হবে। এখন আমি পাস্ট আমি কি করব? আমি চাইলেও তো এই যে এখানে যে শাইন আছে, শাইনকে শোন অর্থাৎ ভার্ব টু করে ফেলতে পারবো না। আমি কিন্তু মোডালের পরে ভার্বের পাস্ট ফর্ম লিখতে পারবো না। তাহলে আমি কিভাবে এই অংশটাকে পাস্ট করতে পারি? পাস্ট করার একটাই ওয়ে আছে ভাইয়া, এই মোডালটাকেই পাস্ট করে ফেলা। মোডালটাকে কি করে ফেলবো? পাস্ট করে ফেলবো। তো এই কারণে আমরা যখন দেখব যে কোন একটা সেন্টেন্স এখানে ভার্ব ওয়ানের জায়গায় ভার্ব টু আছে, তখন এই পাশের এই বেস ফর্মটাকে যেহেতু আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে এই অংশটাকে আমি চেঞ্জ করে দেবো। এই অংশটাকে চেঞ্জ করে দেবো, শ্যালকে আমরা শুড লিখবো, উইলকে উড লিখবো, ক্যানকে কুড লিখবো, মেকে মাইট লিখবো, অর্থাৎ মোডালগুলোকে আমি পাস্ট করে দেবো। তাহলে এই পাশ আমার পাস্ট হলো, এই পাশ আমার কি হলো? পাস্ট হলো। তাহলে দুই পাশ ম্যাচ করলো। আমরা দুই পাশ কি করব? একই একই টেন্সে লিখবো। সুতরাং এখানে যেহেতু ভার্ব টু মানে চলে আসছে, তাহলে পরের অংশটাতে আমি কি করব? সাবজেক্টের পরে শুড, উড, কুড এবং তারপর হচ্ছে মাইট লিখবো, এবং মাইটের পরে কি হবে? বেস ফর্ম হবে। কেন করেছে বোঝা গেছে তো? সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে, এই পাশ পাস্ট আছে, এই পাশও পাস্ট করতে হবে। আমি মোডালের পরে এই যে বেস ফর্ম আছে, বেস ফর্মকে আমি পাস্ট করতে পারবো না, বাধ্য হয়ে আমি কি করছি? আমি মোডালগুলোকে পাস্ট করে ফেলছি। মোডালগুলোকে আমি কি করে ফেলবো? পাস্ট করে ফেলবো। তাহলে আমার বাক্যটা কি হয়ে যাবে? সেকেন্ড কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল হয়ে যাবে। যেমন আগে যে বাক্যটা লিখেছিলাম, এই বাক্যটাই দেখেন, এই বাক্যটা লিখেছিলাম যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো, ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। এখন এই বাক্যটাকে যদি আমি পাস্টে লিখতে চাই, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, পাস্টের কথা বলছি, ইউ কুড শাইন ইন লাইফ, তাহলে তুমি জীবনে কি করতে পারতে? তুমি উন্নতি করতে পারতে, তুমি জীবনে উন্নতি করতে পারতে, যদি পরিশ্রম করতে উন্নতি করতে পারতে। ঠিক আছে, আরেকটা বাক্য দেখেন, ইফ ইউ কল্ড মি অন টাইম, যদি তুমি ঠিক সময় আমাকে ডাকতে, আই উড পারফর্ম দ্য ডিউটি, আমি তাহলে কাজটি করে দিতাম, আমি তাহলে কাজটি কি করতাম? করে দিতাম। যখনই দেখলাম যে ভাইয়া পাস্ট ফর্ম আছে এই পাশে, তখন আমাকে এই যে মোডালটা পাস্টে হবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। পাস্ট
মোডালটা পাস তারপর বেস ফর্ম, যেন ভুল না হয়। আজকের পর থেকে ভুল না হয় ভাই, মুখস্থ করে লাভ নাই। আপনি মুখস্থ করে স্ট্রাকচার মুখস্থ করে আপনি আনসার করার সময় আপনি কনফিউজড হবেন। আর যদি এরকম আপনি একদম লজিকলি বুঝে পড়েন, সহজে ভুল হবে না, সহজে আপনার ভুল হবে না। কথা কি বোঝা গেছে? এরপর দেখেন, আমরা সেকেন্ড কন্ডিশনাল বুঝে গেলে এবার থার্ড কন্ডিশনালে আসেন। থার্ড কন্ডিশনালে আমরা কি শিখব? থার্ড কন্ডিশনাল আরেকটা নাম হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল বলি আমরাকে। থার্ড কন্ডিশনাল কাহিনী হলো যে শুরুতে ইফ থাকবে এবং ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, পাস্ট পারফেক্ট থাকবে। এই পরের অংশটাকে আমরা বলছি এটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল। তো এখানে স্ট্রাকচার কেমন হবে? স্ট্রাকচার হচ্ছে সহজ। ইফের পরে ভাইয়া সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে ভার্ব থ্রি হবে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। এখন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি যেহেতু এই পাশে হয়েছে, এই পাশে যেহেতু হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়েছে, আমার ওই পাশেও হ্যাড প্লাস ভার্ব থ্রি লাগবে। দুই পাশ একই রকম হতে হবে। এই পাশ হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, ওই পাশেও আমাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি আমাকে করতে হবে। তো আমি কিভাবে হ্যাড প্লাস ভার্ব থ্রি করব? আপনি দেখেন, প্রথমত এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না? পাস্টে আছে, পাস্ট পারফেক্ট হলো তো সে পাস্ট, তাই না? তো এই কারণে আমাদের যে মোডালগুলো ছিল সেই মোডালগুলোকে আমরা কি করব? পাস্টে লিখবো। আমরা শেল থেকে শুট লিখেছিলাম, যদিও শুট খুব একটা সেন্টেন্সে ব্যবহার হতে দেখা যায় না, তবু আমরা মাথায় রাখার জন্য লিখছি। উডটা বেশি থাকে, কুড এবং হচ্ছে মাইট বেশি থাকে। এখন দেখেন, এই যে আমরা শুড উড কুড মাইট লিখেছি, আমাদের মোডালগুলো আমরা দিলাম। ফিউচার করার জন্য যে মোডালগুলো লাগতো সেই মোডালগুলো দিলাম। এখন আমাকে কি করতে হবে? এই পাশে যেহেতু হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, এই পাশেও আমাকে কি করতে হবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে। একটু বোঝেন ভালো করে, এই পাশেও আমাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে। এক পাশে যেহেতু হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, অন্য পাশেও হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে, সেম সেম হবে দুই পাশে। কিন্তু প্রবলেম হলো যে হ্যাড কিন্তু কোনো বেস ফর্ম নয়। আমরা জানি হ্যাড এবং হ্যাজ এই দুটি কোনো বেস ফর্ম নয়। কিন্তু মোডালের পরে আমি যখন মোডাল অক্সিলারি লিখব, মোডালের পরে কিন্তু আমাকে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। হ্যাড এবং হ্যাজ যেহেতু বেস ফর্ম না, তাহলে হ্যাড এবং হ্যাজ আমি লিখতে পারবো না, লিখলে ভুল হবে। তাহলে হ্যাড এবং হ্যাজের বেস ফর্ম কি? হ্যাড এবং হ্যাজের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। এই কারণে আমরা এই হ্যাডটাকে কি করব? এখানে হ্যাভে চেঞ্জ করে ফেলবো। আমরা হ্যাভ লিখে তারপরে কি করব? ওই ভার্ব থ্রি দিব। হ্যাভ থাকা মানেই হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকা, দুই পাশ সেম হয়ে গেছে। শুধু হ্যাডটাকে হ্যাভ করে দিয়েছি, মডালের পরে বেস ফর্ম লিখতে হবে বিধায়, কিন্তু একই অর্থ একই জিনিস, সমস্যা নাই। তাহলে আমরা এখানে যেই হ্যাড আছে, আমরা এই হ্যাডটাকে কি করে লিখছি? আমরা এটাকে হ্যাভ করে লিখছি। আপনারা কি বুঝতে পেরেছেন কেন লিখেছি? আমি একটু ছোট করে দিই, একই সেন্টেন্সে থাকলে দেখতে সুবিধা হয়। খেয়াল করেছেন আমরা কি করলাম? হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আসলে এই হ্যাভটাই হচ্ছে হ্যাড, জাস্ট মোডালের পরে বেস ফর্ম দিতে হবে বলে আমরা কি করেছি? এখানে হ্যাভ ব্যবহার করেছি। এখন আমি যদি এখানে যে সেন্টেন্সগুলো লিখেছিলাম, দেখেন এখানে যে সেন্টেন্সগুলো লিখেছিলাম, আমাদের দুইটা কন্ডিশনালে আমরা একটা লিখেছিলাম যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ কুড শাইন ইন লাইফ। এখন এই বাক্যটা যদি আমি পাস্ট পারফেক্টে লিখি, তখন আমি লিখবো যে ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড, ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড ইউ কুড। এই যে কুডের পরে আমার এখন চলে আসবে কি? কুডের পরে যেহেতু এই পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়েছি, কুডের পরে একটা হ্যাভ চলে আসবে বেস ফর্ম, তারপরে হচ্ছে শন ইন লাইফ। ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড ইউ কুড হ্যাভ শন ইন লাইফ। এই হলো আমাদের তিনটা কন্ডিশনালের মূল বিষয়গুলো। আমি কিন্তু কোনো প্যাটার্ন মুখস্থ করতে বলি নাই। দুই পাশে কি কি ঘটছে, কিভাবে ঘটছে, আমরা সেই বিষয়গুলো ভালো করে শিখলাম। এখানে শুধু জেনে রাখতে হবে যে এই যে আমরা দুটি পাস্টের দুটি বাক্য লিখেছি, একটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল আর একটা পারফেক্ট কন্ডিশনাল, ভাইয়া অর্থের দিক থেকে কোনো ডিফারেন্স নাই, একই অর্থ। এটির অর্থ হচ্ছে যদি তুমি কঠোর পরিশ্রম করতে,
তুমি উন্নতি করতে পারতে। এটির অর্থ হচ্ছে সেম, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তুমি উন্নতি করতে পারতে, একই অর্থ। অর্থের যদি আপনি বাংলায় অনুবাদ করেন কোনো আলাদা রকমের কোনো কিছু নাই। পাস্ট কন্ডিশনাল এবং পারফেক্ট কন্ডিশনালের সেম অর্থ বোঝায়। আমরা কি ক্লিয়ার হয়েছি? নেক্সট দেখেন, যদি এটা ক্লিয়ার হয়ে থাকেন, আমরা তাহলে তিনটে স্ট্রাকচার পড়লাম। এই তিনটে স্ট্রাকচারই হচ্ছে আমাদের মাথায় রেখে দিতে হবে, আর কিছুই না ভাই, কিছুই না, শুধু এই তিনটে স্ট্রাকচার হচ্ছে মাথায় একটু রেখে দিবেন। কি কি? একটা হচ্ছে আমরা বলেছি যে যখন এই পাশে ভার্ব ওয়ান থাকবে তখন মোডালগুলো কি হবে, আমার ভার্ব ওয়ান হবে। যখন ভার্ব টু হবে আমার মোডালগুলো কি হয়ে যাবে, আমার ভার্ব টু হয়ে যাবে। যখন হ্যাড প্লাস ভার্ব থ্রি আসবে ভাইয়া মোডালগুলো পাস্টেই থাকবে, কারণ যেহেতু এটা পাস্ট পারফেক্ট, এই মোডালগুলো আমার পাস্টেই থাকবে। আর তারপরে কি করতে হবে, এই হ্যাড প্লাস ভার্ব থ্রি লিখতে হবে, কিন্তু হ্যাড লেখা যাবে না, কারণ মোডালের পরে হ্যাড লেখা যায় না, মোডালটা কি হবে, জাস্ট হ্যাভ হবে। এই হলো আমাদের তিনটা প্যাটার্ন। মুখস্থ না করেই আপনি লজিক দিয়ে আপনি এগুলো মনে রাখতে পারেন, আশা করছি কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখন আসেন, বেসিক শেষ, হ্যাঁ, আমাদের কন্ডিশনালের বেসিক যে বিষয়গুলো ছিল শেষ। এইবার আসেন আমরা আরেকটু সামনের দিকে যাই। আচ্ছা, এখন আমি যদি এই বাক্যটা আপনাদেরকে লিখে দেই, এই বাক্যটা যদি আমরা আপনাদেরকে লিখে দিই, যদি আমি প্রশ্ন করি যেটা কি কন্ডিশনালে আছে, ইফ আই হ্যাড এনাফ পাওয়ার, যদি আমার যথেষ্ট ক্ষমতা থাকতো, আই উড গেট ইউ আ জব, তোমাকে আমি একটা চাকরি পাইয়ে দিতাম। ঠিক আছে, তোমাকে একটা চাকরি পাইয়ে দিতাম। পাওয়ার নাই, পারছি না। আচ্ছা, এখন এই সেন্টেন্সের মধ্যে আমি দেখছি যে ইফ আই হ্যাড এনাফ পাওয়ার আই উড গেট ইউ আ জব, পাস্ট কন্ডিশনালে বাক্যটা আছে। আচ্ছা, এই পাশে যেহেতু আমি দেখলাম যে হ্যাড আছে, তো অনেকেই করবে কি, এই হ্যাড দেখেই হচ্ছে এই হ্যাডের প্রেমে পড়ে যাবে। হ্যাডের প্রেমে পড়ে গিয়ে বলবে কি, ও ভাইয়া আপনি তো হ্যাডের কথা বলেছিলেন গিয়ে পারফেক্ট কন্ডিশনালে, পারফেক্ট কন্ডিশনালে আপনি হ্যাডের কথা বলেছিলেন। তাহলে সে কি করবে, ওই 3 নাম্বার কন্ডিশনাল যেটা থার্ড কন্ডিশনালে, সে চিন্তা করবে যে এটা মনে হয় আনসার থার্ড কন্ডিশনালে হবে। কিন্তু ভাইয়া হেডের প্রেমে পড়লে হবে না, আপনাকে দেখতে হবে হেডের পরে ভার্ব থ্রি আছে কিনা। কারণ আমরা যেই থার্ড কন্ডিশনাল পড়লাম, থার্ড কন্ডিশনাল শর্ত ছিল হেডের পরে ভার্ব থ্রি থাকতে হবে। এখানে তো হেডের পরে ভার্ব থ্রি নাই। যেহেতু হেডের পরে ভার্ব থ্রি নাই, তাহলে হেড এখানে ভার্ব টু এর কাজ করছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে। যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে, এই জন্য এই পাশে আমরা শুধু উড লিখেছি, উড লিখেছি, উড প্লাস বেস ফর্ম লিখেছি, উডের পরে আমরা হ্যাভ ব্যবহার করি নাই। কেন করি নাই? কারণ এই পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি নাই। হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে ওই পাশেও হ্যাভ প্লাস ভার্ব থ্রি আসবে, এখানে নাই, এই জন্য ওই পাশেও আমরা লিখিনি। এখানে ভার্ব টু আছে, এই জন্য মোডালটাকে শুধু ভার্ব টু করেছি। এই বিষয়গুলো খেয়াল করেই পরীক্ষাতে উত্তর লিখতে হবে। এখন এখানে যে বিষয়টা বলতে চাই সেটি হচ্ছে, আমাদেরকে একটা মনে মনে রাখতে হবে যে অতীতের কোনো কোনো অবাস্তব অবাস্তব কোনো একটা আকাঙ্ক্ষা, অথবা অসত্য কোনো একটা আকাঙ্ক্ষা যেটা আসলে বাস্তব হয় নাই, কেবলই আমার একটা কল্পনা বা ইচ্ছা, এরকম যখন বোঝাবে, তখন আপনি এই পাশে এই পাশে আপনি দুটিই লিখতে পারবেন। এই একটা ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম। এই ক্ষেত্রে যখন অতীতের কোনো অসত্য বা কোনো অবাস্তব আকাঙ্ক্ষাকে বোঝাবো, তখন আপনি এটাকে এই পাস্ট কন্ডিশনালও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আবার যদি আপনি চান যে না ভাই আমি পাস্ট কন্ডিশনাল লিখবো না, আমি এটাকে পারফেক্ট কন্ডিশনাল লিখবো, আপনি দুটাই লিখতে পারবেন। দুইটাই কিভাবে কারেক্ট হবে, যখন আপনি এমসিকিউ সলভ করবেন মাঝে মধ্যে দেখবেন যে এই বিষয়টা আপনার লাগছে, যে অতীতের কোনো আকাঙ্ক্ষা বা অসত্য কোনো আকাঙ্ক্ষা যদি থাকে, অবাস্তব কোনো কল্পনার বিষয় যদি থাকে, সেটাকে পাস্ট কন্ডিশনাল এবং পারফেক্ট কন্ডিশনাল উভয়টাতেই আপনি লিখতে পারবেন। একই অর্থ, একই বিষয়ে, কোনো অসুবিধা নাই, দুইভাবেই লেখা যাবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে লিখবেন।
এবার ইফের আলোচনায় আসি আমরা। ইফ তুলে দেয়া যায়, ইফ উঠিয়ে দেয়া যায়, এর মানে কি? এর মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে যে কন্ডিশনাল সেন্টেন্সে যে ইফ থাকে, কিছু ক্ষেত্রে আপনি ইফটাকে বাক্য থেকে তুলে দিতে পারবেন বা এই বাক্যের মধ্যে ইফ আপনি নাও রাখতে পারেন। কোন কোন ক্ষেত্রে এই বিষয়টা ঘটে দেখেন। প্রথম কথা হচ্ছে ওয়ারের ক্ষেত্রে এই বিষয়টা ঘটে। ওয়ারের ক্ষেত্রে আপনি ইফ তুলে দিতে পারেন। তো আমি বলতে পারি যে ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, আই উড হেল্প ইউ, আমি তোমাকে কি করতাম? সাহায্য করতাম। এখানে ওয়ার একটা ভার্ব টু আছে। আমরা রাইট ফর্ম অফ ভার্বে শিখেছিলাম যে ইফ আই ওয়ার রিচ, এখানে যে আমাদের হাইপোথেটিক্যাল, আমার কল্পনা বোঝাচ্ছে, তাই না? আমার কল্পনা বোঝাচ্ছে। অবাস্তব, আনরিয়েল পাস্ট টেন্সে আমরা শিখেছিলাম যে ইফ এর পরে আনরিয়েল পাস্ট টেন্স হয় এবং আনরিয়েল পাস্ট টেন্সে সবার সাথে ওয়ার লিখতে হয়। এই জন্য ওয়ার লিখেছি। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, আমি কি ধনী হইনি, বলছি যদি হতাম। তো এই পাশে যেহেতু ভার্ব টু আছে, এই পাশে আমি মডালের ভার্ব টু লিখেছি, আই উড হেল্প ইউ। এখন এই যে ওয়ার আছে না, ওয়ার আছে, যখন আপনি দেখবেন যে সেন্টেন্সে ইফ এবং ওয়ার আছে, আপনি চাইলে সেন্টেন্স থেকে ইফটাকে বাদ দিতে পারেন। ইফটা বাদ দিয়ে আপনি কি করবেন? এই ইফের জায়গাতে আপনি এই ওয়ারটাকে নিয়ে আসবেন। ওয়ার এনে আপনি কি করবেন? আপনি সেন্টেন্সটা লিখবেন। যেমন আমি এই বাক্যটা এইভাবে লিখতে পারি যে ওয়ার আই রিচ, আই উড হেল্প ইউ। ওয়ার আই রিচ, আই উড হেল্প ইউ। ইফ বাদ দিয়ে আমি ওয়ার লিখেছি। আপনি যখন দেখবেন যে কোনো সেন্টেন্সের শুরুতে এরকম ওয়ার আছে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ আছে, কোনো কোয়েশ্চেন মার্ক নাই, আপনাকে বুঝতে হবে যে এই ওয়ার মানে হচ্ছে ইফ। এখানে ইফ হিডেন অবস্থায় আছে, লুকিয়ে আছে। ইফ কিন্তু আছে বাট লুকিয়ে আছে। তো এইভাবে ইফ থাকলে আমরা বাক্যটাকে মানে বাক্য থেকে ইফ আমরা এরকম ভাবে বাদ দিয়ে দিতে পারবো। আরেকটা হচ্ছে যে এই যে একটু আগে যে বাক্যটা লিখলাম যে ইফ আই হ্যাড পাওয়ার, এনাফ পাওয়ার, হ্যাঁ, যদি আমার যথেষ্ট ক্ষমতা থাকতো। তো এখান থেকে আমরা শিখতে পারি হ্যাড এর বিষয়টা। যখন সেন্টেন্সে হ্যাড থাকবে ভাইয়া, এই যে হ্যাড আছে না, হ্যাড যদি থাকে, এই সেম ভাবে হ্যাড থাকলে আপনি বাক্য থেকে ইফটাকে মানে উঠিয়ে দিতে পারবেন। আপনি এই হ্যাড যদি সামনে নিয়ে আসেন, তখন বাক্যটা এমন হয়, হ্যাড আই এনাফ পাওয়ার, যদি আমার যথেষ্ট ক্ষমতা থাকতো, আই উড গেট ইউ আ জব, আমি তোমাকে একটা চাকরি পাইয়ে দিতাম। কি ছিল সেন্টেন্সে? ইফ ছিল, হ্যাড ছিল। আমি ইফ বাদ দিয়ে শুধু হ্যাডটাকে কি করেছি? সামনে লিখেছি, শেষে ফুল স্টপ আছে। এর মানে হচ্ছে এই হ্যাড মানে এখানে ইফ এর কাজ করছে, এখানে ইফ হিডেন অবস্থায় আছে, ইফ এখানে লুকিয়ে আছে। পরেরটা তো সেম, এখানে যেটি আছে এখানেও হ্যাড আছে। এখানে কিন্তু দুটি হ্যাড আছে। দুটি হ্যাড কেন বসে? আমরা কিন্তু টেন্স চেঞ্জিং এ শিখেছিলাম যে দুটি হ্যাড থাকে যখন তখন এটা পাস্ট পারফেক্ট হয়। একটি হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটি হ্যাড হচ্ছে মেইন ভার্ব। তো এখানে আমরা এই যে প্রথম যে হ্যাড আছে, এই হ্যাডটাকে সামনে নিতে পারবো। একটা নিতে পারবো, দুইটা পারবো না। তো প্রথমটা নিতে পারি যে হ্যাড আই হ্যাড এনাফ মানি, আই উড হ্যাভ হেল্প দ্য পোর, যদি আমার যথেষ্ট পরিমাণ টাকা থাকতো, আমি গরিবদেরকে সাহায্য করতাম, আর যদি আপনি বলতেন যে আমি সাহায্য করতে পারতাম, বোঝাতে চাইলে কুড দিতে হবে, আর করতাম বোঝাতে চাইলে উড দিতে হবে। ঠিক আছে, মিনিংটা একটু খেয়াল রাখবেন, মিনিং ইম্পর্টেন্ট। তাহলে শিখে গেলাম যে ওয়ার থাকলে, হ্যাড থাকলে আমরা ইফ বাক্য থেকে বাদ দিয়ে দিতে পারছি। আর কোন ক্ষেত্রে বাদ দিতে পারছি? আরেকটা ক্ষেত্রে বাদ দিতে পারছি। একটা বিশেষ সেন্টেন্স প্যাটার্ন আছে, সেটি হচ্ছে আপনারা নর্মালি দেখবেন যে আমরা কন্ডিশনালে শিখেছি যে সাবজেক্টের পরে সাধারণত ইফের ক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা দেখলাম যে ভার্ব 1 হয়, ভার্ব 2 হয়, বা হ্যাড প্লাস ভার্ব 3 হয়। এই তো আমরা দেখেছি। তবে কন্ডিশনাল সেন্টেন্সে ভবিষ্যতে কিছু একটা করার সম্ভাবনা বোঝাতে, আমি নোটটা এখানে দিয়ে দিই, ভবিষ্যৎ সম্ভাবনা, যে ভবিষ্যতে কিছু একটা হতে পারে, এটা বোঝাতে আমরা ইফের সাথে শুড বসাতে পারি। এটা এক্সেপশন, ব্যতিক্রম একটা বিষয়। আমরা শুড বসাতে পারি। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। যেমন আমি বাক্যটা বলছি, ইফ আই শুড নিড মোর হেল্প, যদি আমার আরো বেশি সাহায্যের প্রয়োজন হয়, আই কুড কল মাই নেইবার, আমি কি করতে পারবো? তখন আমি আমার প্রতিবেশীদেরকে ডাকতে পারবো।
প্রতিবেশীদেরকে ডাকতে পারবো যদি প্রয়োজন হয় আর কি, তখন আমি ডাকতে পারবো। তো এই সেন্টেন্স প্যাটার্নে যে যদি প্রয়োজন হয় ডাকতে পারবো একটা পসিবিলিটি বোঝাচ্ছিল। এই পসিবিলিটি বোঝাতে গিয়ে আমরা সাবজেক্টের পরে শুড দিতে পারবো। ইফের পরে যদিও শুড বসায় মানে আমরা নর্মালি বসাই না, ভার্ব 1 ভার্ব 2 বা হ্যাড প্লাস ভার্ব 3 লিখি। এটা ব্যতিক্রম একটা সেন্টেন্স প্যাটার্ন। এটা জেনে রাখবেন যে ইফের পরে শুড বসানো যায়, এটা ভুল না। যদি সম্ভাবনা বোঝায়, ভবিষ্যতের সম্ভাবনা বোঝায়। তো এই ক্ষেত্রে সেন্টেন্সে যদি শুড থাকে, এই শুডটাকেও আমরা ইফের পরিবর্তে সামনে লিখতে পারবো। আমরা লিখতে পারবো যে শুড আই নিড মোর হেল্প, যদি আমার আরো হেল্পের দরকার হয়, আই কুড কল মাই নেইবার, আমি কি করব, আমি আমার প্রতিবেশীদেরকে ডাকতে পারবো, তাদের কাছ থেকে আমি সাহায্য নিতে পারবো। তাহলে সেন্টেন্সে শুড থাকলে আমরা এই শুডটাকেও কি করতে পারবো, আমরা ইফের জায়গায় নিতে পারবো। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম, একটা শিখলাম ওয়ার, একটা শিখলাম হ্যাড, আর এখানে শিখলাম শুড। এই তিনটা বিষয় মনে রাখলেই হবে। এই তিনটা বিষয়ের ক্ষেত্রে আমরা ইফ বাক্য থেকে তুলে এগুলিকে সেখানে আমরা লিখতে পারবো। এখন যদি আপনি বুঝে থাকেন, আপনাকে আমি দুটি বাক্য দিচ্ছি আপনাদের সবাইকে, আপনারা এই দুটি বাক্য একটু সলভ করে আমাকে একটু কমেন্টে লিখেন। একটা হচ্ছে হ্যাড আই আ লট অফ মানি আই ড্যাশ আ প্যালেস, একটা। আরেকটি সেন্টেন্স হচ্ছে, হ্যাড আই বিন আ বার্ড আই ড্যাশ ফ্লাই। এই দুটি বাক্য একটু সলভ করেন। যদি দুটি বাক্য সলভ করতে পারেন, ইনশাল্লাহ আমরা এরপরে জিরো কন্ডিশনালে শুরু করবো এরপর। একটু চেষ্টা করেন তো, দেখেন তো পারছেন কিনা। কমেন্টের অপেক্ষায় আছি কিন্তু, দেখতে চাই এই যে এতক্ষণ ধরে বকবক করছি, বকবকটা কতটুকু কাজে লেগেছে। ইমরান হোসেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা দেখেন, আমাদের এই দুটি প্রশ্ন যখন আমাদের সলভ করতে হবে, তখন যে বিষয়টি খেয়াল করতে হবে, অনেকে আছে কি যে শুরুতেই হ্যাড দেখেই বুঝতে পারবে না যে আসলে কি করতে হবে। প্রথমত যখন সেন্টেন্সের শুরুতে হ্যাড আছে এবং শেষে ফুল স্টপ আছে, যখন ফুল স্টপ আছে আমাকে বুঝতে হবে যে এই হ্যাড মানে আসলে এখানে ইফ, হ্যাড মানে হচ্ছে এখানে আসলে ইফ। এখন যদি হ্যাডটা ইফ হয়, তাহলে এই হ্যাড কিন্তু সাবজেক্টের পরে এখানে থাকার কথা, ইফ আই হ্যাড হওয়ার কথা। এখন অনেকে আছে ওই যে হ্যাড দেখে হ্যাডের প্রেমে পড়ে যাবে, তখন সে হচ্ছে হ্যাড দেখে হ্যাভ প্লাস ভার্ব 3 দিয়ে ফেলবে, দিলে কি হবে, ভুল হবে। কারণ আমাকে প্রথমে দেখতে হবে হ্যাডের পর ভার্ব 3 আছে কিনা। আমি দেখলাম যে এখানে কোনো ভার্ব 3 নেই, যেহেতু ভার্ব 3 নেই, তখন আমাকে বুঝতে হবে যে ইফ আই হ্যাড মানে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2, হ্যাড একটা ভার্ব 2 হিসাবে বসছে। এই পাশে যদি ভার্ব 2 থাকে, এই পাশে শুধু মোডালগুলো কি হয়, পাস্ট হয়, মোডালগুলো শুধু পাস্ট হয়। ওই যে শেল থেকে শুড, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, এরকম শুধু মোডালগুলো পাস্ট হবে। তাহলে ইফ আই হ্যাড আ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই উড বাই বা কুড বাই, আপনি যেটা দেন, আই উড বাই আ প্যালেস, আমি একটা রাজপ্রাসাদ কিনতাম। যদি আমার অনেক টাকা থাকতো আমি একটা রাজপ্রাসাদ কিনতাম। হ্যাড শুধু ভার্ব 2 আছে, উড প্লাস ভার্ব 1 হবে, আর পরেরটি দেখেন, এখানে দেখতে পাচ্ছি হ্যাড আছে, হ্যাড মানে ইফ। তো আমি যদি এখানে এটাকে ইফ মনে করি, তাহলে হ্যাড চলে যাবে ভিতরে। ইফ আই হ্যাড বিন, দেখেন বিন একটা ভার্ব 3 আছে, হ্যাডের পরে বিন কি আছে, ভার্ব 3 আছে।
যেহেতু হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে ভাইয়া, তাহলে এই পাশে আমাকে এখন অবশ্যই মডালের পরে হ্যাভ প্লাস ভার্ব থ্রি লিখতে হবে। মডালের পরে হ্যাভ প্লাস ভার্ব থ্রি লিখতে গেলে আমার উত্তর হবে উড প্রথমে লিখবো, তারপরে একটা হ্যাভ লিখবো, কারণ মডালের পরে হ্যাড লেখা যাবে না। আর তারপর যে ভার্ব আছে সেই ভার্বের কি করব, ভার্ব থ্রি লিখবো। তাহলে কি হবে, আই উড হ্যাভ, কি হবে বলেন, ফ্লাইয়ের ভার্ব থ্রি কি, ফ্লাইয়ের ভার্ব থ্রি কি হবে, ফ্লো হবে। এই যে রাফি সানি ভাই লিখেছে FLOW, ফ্লো হবে। আমি সেই প্রথম ক্লাসে বলেছিলাম যে ভার্ব যদি আপনি না জানেন, আপনি এগুলো ভুল করেন, পরীক্ষাতে আপনাকে এরকম অপশনে বিভিন্ন কিছু দিয়ে দিবে, দেখবেন আপনি ভুল করে চলে আসছেন। ফ্লোন হবে, হ্যাঁ, ফ্লাই, ফ্লেউ, ফ্লোন। তাহলে ইফ আই হ্যাড বিন এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। যদি যদি আমি একটি পাখি হতাম, বা যদি আমি একটা পাখি হতাম, আই উড হ্যাভ ফ্লোন, আমি উড়ে যেতাম, আমি উড়ে যেতাম, উড়ে চলে যেতাম কোথাও। হুম, রহিম ভাই ঠিক লিখেছে। ঠিক আছে। নাফিউল হাসান ভাই, এই যে হ্যাবের পরে ভার্ব থ্রি দেননি, হ্যাঁ, হ্যাবের পরে ভার্ব থ্রি দেননি। সেই প্রথম ক্লাস থেকে বলে আসছি, যতই রুল পড়েন, আপনি যখন ভার্বের ফর্ম জানবেন না, আমি এই ভার্বের শিটগুলো কিন্তু এই জন্যই দিয়েছিলাম, ঠিক আছে। আপনি যখনই ভার্বের ফর্ম জানবেন না, আপনাকে বিভিন্ন অপশনে যখন এই এই ফ্লাই ভার্বটাকে এই কয়েকটা ফর্মে আপনাকে দিয়ে দিবে, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন এবং ভুলটা দাগায় চলে আসবেন, বা আপনার বেশি সময় লাগবে প্রশ্নটা নিয়ে ভাবতে। এই জন্য যে বিষয়গুলো আপনাদেরকে পড়তে বলেছে ভাই, গুরুত্ব দিন, হ্যাঁ, একটু একটু পড়ে নিতে হবে ভালোভাবে। দেখেন, এই যে আজকের আলোচনা হলো, কি করবেন, আমাদের যেই শিট আছে কন্ডিশনাল সেন্টেন্সের শিটটা খুলবেন, খুলে প্রত্যেকটা প্রশ্ন আপনি কি করবেন, একটু ভালো করে সলভ করে মানে করে ফেলবেন। যেমন প্রথমটা আছে যে কন্ডিশনালস আর অফ ড্যাশ, কয় প্রকার, 4 প্রকার, তাই না। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আর একটু পরে পড়াবো জিরো কন্ডিশনাল, 4 প্রকার। আর এই যে ফার্স্ট কন্ডিশনাল দিয়ে কত বাক্য আসছে দেখেন তো। প্রথমে বলেছে ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেল দ্য ডকুমেন্ট, যদি অ্যালেক্স চায় আমি তাকে কি করব, ডকুমেন্টটা পাঠিয়ে দিব। আমি কি দেখলাম যে এখানে উইল আছে, উইল প্লাস ভাই ভার্ব ওয়ান আছে, এখানে ইমেলটা ভার্ব হিসাবে বসছে, ইমেল মানে ইমেল পাঠানো অর্থে বসছে আর কি। উইল প্লাস যেহেতু ভার্ব ওয়ান আছে, ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে এই পাশে অবশ্যই আমার ভার্ব ওয়ান হবে, ভার্ব ওয়ান হবে। ভার্ব ওয়ান কোথায় আছে, এখানে উইল আছে, হবে না। এখানে হ্যাজ, আস্কড, প্রেজেন্ট পারফেক্ট আছে, এখানে উইল টেল, ফিউচার ইনডিফিনিট আছে, আমার লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা আছে ভাই, এই যে আস্ক আছে, এলএক্স থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস যুক্ত আছে, তার মানে সব ঠিক আছে। আনসার কি হবে, তাহলে এই হবে। ইফ আর রাবি ইজ সিটেড, এখানে দেখেন বলছে যে ইফ এ রাবি ইজ সিটেড, যদি আপনার রাবিকে যদি কি করা হয়, যদি তাপ দেওয়া হয়, যদি তাপ দেওয়া হয়, ইট ড্যাশ টেম্পোরারি লুজ ইটস কালার, হ্যাঁ, এটা কি করবে, মানে অস্থায়ীভাবে এটা রংটাকে হারিয়ে ফেলবে, কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এখানে যেহেতু ইজ আছে, ভার্ব ওয়ান আছে, আর হিটেড তো এখানে কি আছে, ভার্ব থ্রি। আমি বলেছিলাম বি ভার্বের পরে ভার্ব থ্রি থাকলে, বি ভার্বের পরে ভার্ব থ্রি থাকলে তার উপরে টেন্স নির্ভর করে না। টেন্স চেঞ্জিং কিন্তু আমরা টেন্স চেঞ্জিং এ শিখেছি যে বি ভার্বের পরে যদি ভার্ব থ্রি থাকে, তার উপর টেন্স চেঞ্জ নির্ভর করে না, এটা তখন অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে ইজ অনুযায়ী আমাদের টেন্স হবে। ভার্ব ওয়ান যেহেতু আছে, এটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে এই পাশে আমার ফিউচার টেন্সে নিতে হবে। ফিউচার টেন্স কোনটা আছে, এখানে উড পাস্টে আছে, এখানে ডাজ আছে, ঠিক আছে, ডাজ, কিন্তু ডাজের পরে তো এরকম ভাবে ভার্ব ওয়ান হবে না, ডাজের পরে নট হতে পারতো, তাহলে ঠিক ছিল, বাট এখানে তো নট আমার নাই, সো ডাজ আমি নিতে পারছি না। হ্যাজ নেওয়া যাবে না, কারণ হ্যাজের পরে ভার্ব থ্রি হওয়ার কথা, হ্যাজ নেওয়া যাবে না। আর উড নেওয়া যাবে না কেন, এই পাশে যেহেতু ভার্ব ওয়ান আছে, এই পাশে মডালের ভার্ব ওয়ান লিখতে হবে, আমি ভার্ব টু লিখতে পারবো না, তাহলে আনসার কি হবে, উইল হবে। এইভাবে আপনারা যতগুলো প্রশ্ন এখানে আছে, যতগুলো প্রশ্ন আছে বাসায়, সবগুলো প্রশ্ন কি করে ফেলবেন, সুন্দর করে সলভ করে ফেলবেন। প্রচুর প্রশ্ন কিন্তু এগুলো থেকে আসে, এগুলো সুন্দর করে করে ফেলবেন। সেকেন্ড কন্ডিশনাল দেখেন, সেকেন্ড কন্ডিশনাল বলছে যে ইফ আই ড্যাশ এ মিলিয়নিয়ার আই ড্যাশ হেল্প এভরি ওর্থ কজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি সাবজেক্টের পরে কি বি লেখা যাবে, যাবে না, সো অপশন এ বাদ। আয় পরে কি ওয়াজ লেখা যাবে, হ্যাঁ, ওয়াজ লেখা যেতে পারে, ওয়াজ লেখা যেতে পারে, কিন্তু
এখানে কি অবাস্তব বোঝাচ্ছে? অবাস্তব বা আনরিয়েল পাস্ট টেন্সকে বোঝাচ্ছে? ইফ আই ওয়াজ আ মিলিয়নিয়ার, এটা আমি তখন বলতে পারবো যদি সত্যি সত্যি আমি মিলিয়নিয়ার হয়ে থাকি, বাট আমি তো মিলিয়নিয়ার হই নাই। যেহেতু হই নাই, তার মানে এটা অবাস্তব বোঝাচ্ছে। অবাস্তব কল্পনা বোঝালে সেখানে সাবজেক্টের ইফের পরে সাবজেক্টের পরে ওয়াজ লেখা যাবে না, সো এটা ভুল আছে। ওয়ার কি লেখা যাবে? হ্যাঁ, আনরিয়েল পাস্ট টেন্স বোঝালে ওয়ার লেখা যায়। তাহলে ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার, তাহলে ওয়ার ঠিক আছে, যে যদি আমি মিলিয়নিয়ার হতাম। আই উড, এখানে যেহেতু ওয়ার ভার্ব টু আছে, এই পাশে আমার উড হবে ভাইয়া, উডও ঠিক আছে। হ্যাঁ, আই উড হেল্প এভরি ওয়ার্ড কজ, তাহলে সি নাম্বার আমার কি আছে? সবকিছুতে ঠিক আছে, আনসার সি হবে। আর অন মে, অন তো এই পাশে বসার আসলে কোনো অপশন নাই, সো ডি নাম্বার কি হবে? বাদ যাবে। পরীক্ষায় শুধুমাত্র আনসার কোনটা হবে না বুঝে বাকি অপশনগুলো কেন হচ্ছে না যদি আপনি ধরতে পারেন, আপনি কনফিডেন্টলি আপনি উত্তর করে দিয়ে চলে আসতে পারবেন। তো সেকেন্ড কন্ডিশনাল থেকে যে প্রশ্নগুলো আসছে সব এখানে আমি একদম লিস্ট করে দিয়েছি। যেগুলোর ব্যাখ্যা দরকার আছে ব্যাখ্যাও দিয়ে দিয়েছি ভাই, সুন্দর করে একটু প্র্যাকটিস করে দেখবেন, এগুলো আপনি সুন্দরভাবে পারছেন। আর এগুলো থেকে নেক্সট টাইম প্রশ্ন রিপিট হওয়ার প্রচুর সম্ভাবনা আছে, এই জন্য একটু ভালো করে দেখে নেবেন। থার্ড কন্ডিশনালের আমরা একটা দুইটা বাক্য একটু দেখি। থার্ড কন্ডিশনালের একটা দুইটা বাক্য দেখেন। 36তম বিসিএস এর প্রশ্ন ছিল যে দিস দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই ড্যাশ বিন মোর কশাস। এখানে ইফ দেখেন মাঝখানে দিয়েছে, এই পাশে কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে। ভাই যখনই দেখলাম মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, তখন আমি শিওর হয়ে গেলাম যে ওই পাশে আমার মোডাল প্লাস, ওই পাশে আমার কি লাগবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি লাগবে। কারণ হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলেই মোডাল প্লাস ভার্ব থ্রি হয়। তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি কোথায় আছে? এই যে হ্যাড আছে, আর এখানে ভার্ব থ্রি দেয়াই আছে, বিন দেখেন দেয়াই আছে, তাহলে আনসার আমার কি হবে? আমার আনসার হবে হ্যাড। ইফ আই হ্যাড বিন মোর কশাস, ঠিক আছে, যদি আমি আরো বেশি সতর্ক হতাম, দিস কুড হ্যাভ ওয়ার্ক, তাহলে এটি কাজ করতো, এটি কাজ করতো। সতর্ক ছিলাম না, কাজ করেনি। সুন্দরভাবে বুঝে এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, ইনশাল্লাহ ক্লাস যদি মনোযোগ দিয়ে করে থাকেন, যদি গভীর মনোযোগ আপনার থেকে থাকে, এইসব প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আপনার কিচ্ছু হবে না, ঠিক আছে? খুব সহজে করতে পারবেন। দু একটা ভুল হলেও ধরতে পারবেন কেন ভুল হয়েছে। আর থার্ড কন্ডিশনাল থেকে প্রচুর প্রশ্ন আসে, হ্যাঁ, প্রচুর প্রশ্ন আসে। এখানে এই যে 25তম বিসিএস এর আরেকটা প্রশ্ন ছিল দেখেন। এখানে কি ছিল? উড ছিল, হ্যাভ টেকেন ছিল ভার্ব থ্রি, আর নেগেটিভ করার জন্য মাঝখানে নেভার নট আসতে পারে। নেভার নট আসলে ফ্যাক্ট না, এটা আসতে পারে নাও আসতে পারে। উড হ্যাভ টেকেন হচ্ছে মূল বিষয়। যেহেতু এখানে উডের পরে হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, এই পাশে কি হবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। ভাই হ্যাড প্লাস ভার্ব থ্রি কই আছে? এখানে নাই, হবে না। এখানে হি হ্যাড বিন নোয়িং হতে পারে, নাও হতে পারে। হ্যাড প্লাস ভার্ব থ্রি এখানে আছে, আর ওয়াজ নোয়িং হবে না। তাহলে এই দুইটার যে কোনো একটা উত্তর হবে। এখন আপনি দেখেন যে শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব, যে শাহিন কখনোই এই চাকরিটা নিত না। ইফ হি হ্যাড নোন, যদি সে জানতো। নোন যে ভার্বটা আছে এটা হচ্ছে আমাদের নন কন্টিনিউয়াস ভার্ব, তাই না? এটাকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, কিন্তু এখানে দেখেন এটাকে কন্টিনিউয়াস টেন্সে লিখে ফেলেছে। বিনের পরে ভার্বের সাথে আইএনজি আছে মানে কন্টিনিউয়াস টেন্স, সো এটা উত্তর হবে না। নোন বা নো ভার্বটা হচ্ছে নন কন্টিনিউয়াস, এটাকে কন্টিনিউয়াস টেন্স ইউজ করা যাবে না। তো আনসার আমাদের কি হবে? সি হবে। এই যে নন কন্টিনিউয়াস ভার্বের যে কনসেপ্ট, এখানে জানলে আপনি আরো কনফিডেন্ট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, যে হ্যাঁ, নোয়িং ভার্বটাকে আসলে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, হয় জানি অথবা জানি না। একজনের নাম আমি জানি না, সে বললো যে আমার নাম রাসেল, সাথে সাথে জেনে গেলাম, বাট এই যে জানার কাজটা চলছে এটা কিন্তু হয় না। চলা হয়, হয় জানি অথবা জানি না, জানলাম বা জানলাম না, এরকম হবে। তো এই কারণে নো ভার্বটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, সো এইটা আনসার হবে না। তো এইভাবে বুঝে আপনারা একটু এমসিকিউ গুলো অবশ্যই মানে প্র্যাকটিস করবেন, পড়ার চেয়ে প্র্যাকটিস ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্র্যাকটিস করলে এগুলো মাথায় গেঁথে যাবে, আপনারা সলভ করতে পারবেন। অনেক প্রশ্ন আসছে, প্রচুর প্রশ্ন আসছে, আমি সব এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ট্রাই করবেন। এখন আসেন হ্যাড এবং হ্যাড প্লাস ভার্ব থ্রি যে বিষয়টা বলেছি, এইটার একটু কাহিনী দেখেন। হ্যাড এবং হ্যাড প্লাস ভার্ব থ্রির কাহিনীটা দেখেন। ভাইয়া এখানে শুধু হ্যাড আছে, হ্যাড আছে, হ্যাড আছে, হ্যাড আছে, তার মানে এই পাশে আমি কোনোভাবে কি করতে পারবো না? হ্যাভ প্লাস ভার্ব থ্রি নিতে পারবো না। উডের পরে ভার্ব থ্রি বসে না, উড টেক আনসার হবে। এখানে শুধু টুক আছে, আনসার হবে না। কারণ যখন এই পাশে আমার হেড আছে, একটা মোডাল লাগবে, তারপরে আমার একটা ভার্ব ওয়ান লাগবে। কারণ হেড এখানে ভার্ব টু, হেড এখানে ভার্ব টু,
হ্যাডের পরে ভার্ব থ্রি যেহেতু নাই, হ্যাভের পরে ভার্ব থ্রি আনসার হিসেবে নেওয়া যাবে না। আপনি একটু দেখলে আপনার এই উত্তরগুলো করতে পারবেন, ঠিক আছে? এইটা দেখেন, আমি আরেকটা প্রশ্ন দেখাই, বেশি আসলে এগুলো দেখাবো না, আপনারা পারবেন আমি আশা করি। এখানে হ্যাড আছে এবং ভার্ব থ্রি আছে। হ্যাড এবং ভার্ব থ্রি যেহেতু আছে, তাহলে মোডাল লাগবে প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি লাগবে। মোডাল হ্যাড প্লাস ভার্ব থ্রি নাই, মোডাল হ্যাভ প্লাস ভার্ব থ্রি নাই। হ্যাঁ, মোডাল হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে আনসার কি হবে? আমাদের বি কি হবে? আনসার হবে। ঠিক এইভাবে একদম দেখে দেখে উত্তর করা, দেখে দেখে। আমি কিন্তু কোনো স্ট্রাকচার মুখস্থ করতে দেই নাই, আমি কিন্তু স্ট্রাকচার মুখস্থ করাই নাই। আপনারা ওই স্ট্রাকচার মুখস্থ করবেন না, বিষয়গুলো বুঝে উত্তর করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন চলেন আমরা একটু জিরো কন্ডিশনাল নিয়ে কথা বলি। জিরো কন্ডিশনাল, হ্যাঁ, জিরো কন্ডিশনালে চলে যাই। যারা পেইড ব্যাচে আছেন, আপনাদের এমসিকিউ শিটটি আমি আজকে ক্লাস শেষে দিয়ে দিব, আপনারা সুন্দর করে এগুলো একটু সলভ করে নেবেন। আচ্ছা, এখন আসেন জিরো কন্ডিশনালের বিষয়টা কি আমরা একটু দেখি। জিরো কন্ডিশনাল, ভাইয়া জিরো কন্ডিশনাল হচ্ছে, আমরা দেখে আসলাম যে ইফের পরে, আমরা ইফের পরে দেখলাম যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে ফিউচার হয়। জিরো কন্ডিশনাল হচ্ছে যখন দুই পাশেই, এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে আর এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। দুই পাশে যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তখন এটিকে জিরো কন্ডিশনাল বলে। যদি আমরা দেখেছিলাম যে এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এই পাশে ফিউচার ইনডিফিনিট হয়, আমরা প্রেজেন্ট কন্ডিশনালে দেখেছিলাম। বাট প্রেজেন্ট কন্ডিশনালের সাথে এই জিরো কন্ডিশনালের ডিফারেন্সটা হচ্ছে, এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, সেম। আবার ইফের পরে পাস্ট ইনডিফিনিট এবং পরেও পাস্ট ইনডিফিনিট হতে পারে। দুই পাশে পাস্ট ইনডিফিনিট হতে পারে, দুই পাশে পাস্ট ইনডিফিনিট হতে পারে, কোনো অসুবিধা নেই। কেমন, আমরা এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্সাম্পল দেওয়ার আগে আমরা একটু জেনে রাখি যে এগুলো কখন হয়। মনে রাখবেন যে এই যে দুই পাশেই প্রেজেন্ট বা দুই পাশে পাস্ট হচ্ছে, এগুলো হয় মূলত অভ্যাসগত কর্ম বোঝাতে। কিছু ক্ষেত্রে চিরন্তন সত্যের ক্ষেত্রে দুই পাশে প্রেজেন্ট হয়, বৈজ্ঞানিক সত্যের ক্ষেত্রে দুই পাশে প্রেজেন্ট হয়। আমরা এক্সাম্পল দেখে এটা একটু ভালো করে রিয়েলাইজ করি। দেখেন, আমি যদি বলি যে ইফ আইস ইজ হিটেড, যদি আপনি বরফকে তাপ দেন, যদি বরফকে তাপ দেওয়া হয়, যদি বরফকে তাপ দেওয়া হয়, এটি গলে যাবে, তাই না? এটি গলে যাবে, আমরা এটিকে কিন্তু ইট উইল মেল্ট, আমরা এরকম ভাবে ফিউচারে বলতে পারি ইট উইল মেল্ট, এটা গলে যাবে। তবে গলে যাবে বলার চেয়ে যদি আমি বলি যে বরফকে, যদি বরফকে তাপ দেওয়া হয়, ইট মেল্টস, এটি গলে যায়। গলে যায় আমি কেন বলবো, কেন গলে যায় বিষয়টাতে আমি জোর দিচ্ছি, কারণ ভাই এটা তো একটা মানে সাইন্টিফিক ট্রুথ যে আপনি বরফকে তাপ দিলে এটা গলে যায়। গলে যাবে না, আপনি তাপ দিচ্ছেন আর এটা গলে যায়। বরফকে তাপ দিলে গলে যায়, এটা হচ্ছে সাইন্টিফিক ট্রুথ, সবসময় ঘটে, চিরন্তন সত্যের মতো। এই কারণে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা যায়, এই কারণে আমি এটিকেও কি করছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছি। এই যে দুই পাশে আমি প্রেজেন্ট লিখলাম, এটিকে বলা হয় জিরো কন্ডিশনাল। আরো একটা বাক্য দেখেন, ইফ ইট ইজ উইন্টার, যদি এটা শীতকাল হয়, ইট ফিলস কুল, তখন কি করে, ঠান্ডা লাগে। ইফ ইট ইজ উইন্টার, যদি এটা কি হয়, যদি শীতকাল হয়, ইট ফিলস কুল, ঠান্ডা লাগে। ঠান্ডা লাগবে না ভাই, ঠান্ডা লাগে, শীতকাল ঠান্ডা লাগে, ঠান্ডা লাগবে না। এখন যদি শীতকাল হয়, আমার ঠান্ডা লাগে, লাগছে আমি কেন বলবো? শীতকাল চলছে, ঠান্ডা তো অলরেডি আমার কি হচ্ছে, আমার তো ফিল হচ্ছে। হবে না, হয়। যদি শীতকাল হয়, এটি ঠান্ডা লাগে। এইভাবে আমরা এই চিরন্তন সত্যের বাক্যগুলোকে বা বৈজ্ঞানিক সত্যগুলোকে আমরা এইভাবে কি করছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছি। আরো একটা সেন্টেন্স দেখেন, ইফ ওয়াটার ইজ পুট অ্যাট 0 ডিগ্রি, যদি আপনি 0 ডিগ্রিতে পানি রাখেন, ইট ফ্রিজেস, এটি জমে যায়।
এটি জমে যায়, জমে যাবে না, জমে যায়। ঠিক আছে, দুই পাশে আমরা কি করছি, প্রেজেন্ট প্রেজেন্ট লিখছি, এগুলোই হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল। এখন পাস্ট কি হতে পারে, দুই পাশে কি পাস্ট পাস্ট হতে পারে, দুই পাশে পাস্টও হতে পারে। তো পাস্ট হওয়ার আগে আপনি দেখেন আগে প্রেজেন্ট কিভাবে হয়। ইফ আই আস্ক হার টু কাম উইথ আস, যদি তাকে আমি আমাদের সাথে আসতে বলি, শি অলওয়েজ সেইজ নো, সে সবসময় না করে। ভাই সবসময় করে, এটা তার হ্যাবিট, এটা তার অভ্যাস। ঠিক আছে, তার সাথে এটা অনেক দিন ধরে চলে আসতেছে, যখনই তাকে আমি আসতে বলি তখনই সে না করে। এখন তার এই অভ্যাস কি চেঞ্জ হইতে পারে না? আমি ধরেন 2010 সালে তাকে যদি আমাদের সাথে আসতে বলতাম, সে আসতো না, বাট এখন আসে, কারণ তার হ্যাবিট চেঞ্জ হয়েছে। এখন আমি যদি সেই 2010 সালের কথাটা বলতে চাই, যে ইফ আই আস্কড হার, যদি আমি তাকে আসতে বলতাম আমাদের সাথে, শি অলওয়েজ সেইড নো, সে সবসময় না বলতো, সে সবসময় না বলতো, এখন আর বলে না ভাই, এখন আসে, কিন্তু আগে সে না করতো। তো এইভাবে যখন মানুষের হ্যাবিট বোঝাবে ভাই, তখন আপনি প্রেজেন্ট প্রেজেন্টও লিখতে পারেন। আর যখন তার সেই হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, এখন সে আসে, আগে আসতো না এখন আসে, আগে না করতো এখন আর করে না, এখন আমি পাস্টে বলছি যে তখন না করতো এখন আর করে না, আমি পাস্টও লিখতে পারি। তো এইভাবে দুই পাশে আমার কি হতে পারে, দুই পাশে আমার সুন্দরভাবে আমি পাস্ট পাস্টও লিখতে পারি, প্রেজেন্ট প্রেজেন্টও লিখতে পারি, বাট মিনিং কিন্তু খেয়াল করতে হবে, মিনিং কিন্তু খেয়াল করতে হবে, তাহলে আপনি কিন্তু এগুলো অ্যাকুরেটলি লিখতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? কারো ডাউট আছে? প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন যদি থাকে বলেন। জিরো কন্ডিশনাল দিয়ে যে কয়েকটা বাক্য আসছে সুন্দর করে এগুলো একটু দেখে নেবেন ভালোভাবে। যে কয়েকটা প্রশ্ন আসছে আপনারা পারবেন। হুম, ওকে, শুডের আলোচনা আমি করে ফেলেছি, আপনাদের কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। শুডের আলোচনা আপনাদেরকে আগেই করেছি, যে ইফ এর পরিবর্তে সামনে শুড বসতে পারে। আবার এখানে একটা প্রশ্ন আসছিল যে ইফ দের পরে আপনাকে শূন্যস্থান দিয়ে দিয়েছে। আপনাকে ক্লাসে আমি এই জন্য দেখিয়ে রেখেছি যে ইফ এর পরে সাবজেক্ট প্লাস শুড হতে পারে, অন্য কিছু হয় না। ঠিক আছে, শুড হতে পারে। তো আমরা যে শুড দেখলাম, আমরা কিন্তু কি করতে পারবো, উত্তর করতে পারবো, আশা করি অসুবিধা হবে না। আনরিয়াল পাস্ট টেন্সের বিষয়গুলো আপনাদের দেখিয়েছে, যে ইফ প্লাস হচ্ছে আনরিয়াল পাস্ট টেন্স হয় যখন অবাস্তব কল্পনা বোঝায়। ইফ আই ড্যাশ আবার, ইফ আই ওয়ার এবার, যদি আমি পাখি হতাম। ইফ আই ড্যাশ ইউ, ইফ আই ওয়ার ইউ, আমি কি কখনো তুমি হতে পারবো, এগুলো অবাস্তব কল্পনা। সো আমাদের আনরিয়াল পাস্ট টেন্সের চিন্তা করে এগুলোকে উত্তর করতে হবে, আশা করি অসুবিধা হয়। এখন দেখেন আনলেস দিয়ে কথা বলি, আনলেস। হ্যাঁ, আনলেস দিয়ে কথা বলার পরেই আহ, আমাদের ক্লাস আজকের মতো শেষ হয়ে যাবে। নিচে বিসিএস পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে 45, 42, 39, 27, 26, 25, প্রত্যেকটা বিসিএস এ প্রায় হচ্ছে এই কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে। তো নিচে এই প্রশ্নগুলো দেয়া আছে, এগুলো বাসায় একটু জোরে সোরে প্র্যাকটিস করে দেখবেন। আহ, যদি কোনো প্রশ্ন আসে, যদি কোনো প্রশ্ন আসে যেন পারেন, এগুলো যদি পারেন, সামনের যে প্রশ্নগুলো আসবে সেগুলো আপনি পারবেন। শুধুমাত্র কি করতে হবে, একটু চেষ্টা করতে হবে। ঠিক আছে, ক্লাস করিয়েছি, বাসায় এবার প্র্যাকটিস করেন, কিছু মুখস্থ করতে হবে না, দেখবেন কোনটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে বুঝতে পারছেন। কিছু কিছু জায়গাতে হয়তো বা প্যাসিভ হয়েছে, একটু প্রবলেম হইতে পারে, বাট কয়েকদিন পরে তো ভয়েস করাবো, সেগুলো তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, তো ভয় পাওয়ার কিছু নাই। একটু আনলেস নিয়ে কথা বলি। হ্যাঁ, আনলেসের বিষয়টা কি? আনলেসের বিষয় আসলে কিছুই না। আনলেসের বিষয়টা হচ্ছে যে আপনি আনলেস অর্থ যদি আপনি আগে বুঝেন যে আনলেস অর্থটা কি। আনলেস অর্থ হচ্ছে আনলেস, আনলেস অর্থ হচ্ছে ইফ প্লাস নট, ইফ নট। আনলেস মানে হচ্ছে ইফ নট, আনলেস মানে যদি না,
ইফ নট মানেও যদি না। এখন আনলেস আমরা কখন ব্যবহার করি? আপনি এই বাক্যটা শুধুমাত্র দেখেন, দেখলেই বুঝবেন। এখানে লেখা আছে দেখেন যে ইফ ইউ ডু নট স্টাডি প্রপারলি, যদি তুমি ঠিকমতো পড়াশোনা না করো, যদি তুমি ঠিকমতো পড়াশোনা না করো, ইউ ক্যান নট কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না, তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। আমি দেখলাম এই সেন্টেন্সের মধ্যে এখানে ইফ আছে এবং হচ্ছে নট আছে, ইফ এবং নট আছে। ভাইয়া মূল কাহিনী হলো যে এই ইফ এবং নটের পরিবর্তে আমি কি করতে পারি? আনলেস লিখতে পারি, কারণ ইফ আর নট যে অর্থ বোঝায় আনলেস সে একই অর্থ বোঝায়। তো আমি এই সেন্টেন্স থেকে ইফটাকে বাদ দিয়ে দিব, নটটাকে বাদ দিয়ে দিব। আর আমরা কনভার্সনে শিখেছিলাম যে এই নটের জন্য এখানে ডু আসছে, নটের জন্য ডু আসছে, সো এই ডুটাকে আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব। ডু আমার দরকার নাই, নট তুলে দিলে আমার ডু এর কোনো প্রয়োজন নাই। আর বাকি যা আছে সব লিখে ফেলেন। আনলেস ইউ, এখানে ইউ বাকি আছে, আনলেস ইউ স্টাডি, আনলেস ইউ স্টাডি প্রপারলি, আনলেস ইউ স্টাডি প্রপারলি, পরে যা আছে সব সেম থাকবে। ইফ ইউ ডু নট স্টাডি প্রপারলি যে অর্থ, আনলেস ইউ স্টাডি প্রপারলি একই অর্থ, একই সেম কথা। এখানে ডু নট দিয়ে লিখেছে, এখানে আনলেস দিয়ে লিখেছে। তো এই পাশে দেখেন আনলেস এর মধ্যে যদি আমি ইফ চিন্তা করি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো ওই পাশে কি হবে? ওই যে মোডাল আসবে, মোডাল প্লাস বেস ফর্ম আসবে, যে মোডাল প্লাস বেস ফর্ম আসতেছে। আর নেগেটিভ অর্থ বোঝাতে গিয়ে নট আসছে, আসুক, সমস্যা কি? তো এইভাবে আনলেস দিয়ে আপনাকে যত সেন্টেন্স দিবে, আনলেস দিয়ে আপনাকে যত সেন্টেন্স দিবে সুন্দরভাবে বুঝে আপনি কি করবেন? এইভাবে প্রশ্নগুলো সলভ করে ফেলবেন যে আনলেস মানে হচ্ছে ইফ নট, আনলেস মানে হচ্ছে ইফ নট। যেমন আরেকটা সেন্টেন্স আমি একটু চেঞ্জ করে দেখাই, যেমন এই বাক্যটা একটু দেখেন। এখানে বলছে যে ডোন্ট কাম টুমরো ইফ আই ডু নট ফোন ইউ, যদি তোমাকে আমি ফোন না করি তুমি আগামীকাল এসো না। তো আমি এই বাক্যটাকে লিখতে পারি যে ডোন্ট কাম টুমরো, যে আগামীকাল এসো না, আনলেস আনলেস আই ফোন ইউ, যদি আমি তোমাকে মানে ফোন না করি। এই যে ইফ এর পরিবর্তে আনলেস লিখেছি, নট চলে আসছে, ডু উঠে যাবে, আনলেস আই ফোন ইউ হয়ে গেল, ব্যাস। তাহলে আনলেস দিয়ে যত প্রশ্ন আসবে একটু বুঝে আমরা উত্তর করব। লাস্ট কথা ভাইয়া, ইফ মানে যদি, আরেকটা শব্দ আছে যেটার অর্থ যদি, সেটা ইন কেস। এই ইন কেস আমরা কখন লিখব? এই ইন কেস অর্থ হচ্ছে যদি, ইন কেস আমি কখন লিখব? ইফ লিখবো নাকি ইন কেস লিখবো, এরকমের যদি কোনো প্রশ্ন আসে তখন একটা ঝামেলা হয়ে যাবে, এটা একটু জেনে রাখেন। ইন কেস লিখবো আশঙ্কা বোঝালে, আশঙ্কা, আশঙ্কা মানে হচ্ছে আপনি সন্দেহ করছেন, আপনি মনে করছেন কিছু একটা ঘটবে, খারাপ কিছু একটা ঘটবে, এই ক্ষেত্রে আমরা কি করব? ইন কেস ব্যবহার করব। যেমন আমি কাউকে বলতে পারি যে টেক, ধরেন আপনাকে বলছি যে টেক ইউর আমব্রেলা, যে তোমার ছাতা নিয়ে যাও, টেক ইউর আমব্রেলা, তোমার ছাতা নিয়ে যাও, ইন কেস, যদি, ইন কেস ইট রেন, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয়। এই ইন কেস মানে হচ্ছে যদি। কেন লিখলাম? কারণ আমি বৃষ্টি হওয়ার শঙ্কায় আছি, মনে করছি বৃষ্টি হতে পারে, এই জন্য সাবধান করে দিয়েছি যে ছাতা নিয়ে যাও যদি বৃষ্টি হয়। যখন আপনি কাউকে এরকম ভাবে আশঙ্কা বোঝাবেন, এই ক্ষেত্রে আমরা ইন কেস লিখবো, আমরা ইফ লিখবো না। আর একটা লাস্ট বাক্য আজকে আমি বলতে পারি যে রাইট ডাউন ইন কেস ইউ ফরগেট, যে লিখে রাখো যদি তুমি ভুলে যাও। আমি সন্দেহ করছি, আশঙ্কা করছি তুমি ভুলে যাবে, তো আমি বলছি যে লিখে রাখো যদি ভুলে যাও। এই যে যদি ভুলে যাও, আশঙ্কা করছি, ভুলে যাওয়ার আশঙ্কা করছি, এই ক্ষেত্রে আমাদেরকে ইন কেস লিখতে হবে, এই ক্ষেত্রে আমরা ইফ লিখবো না। তাহলে ইন কেস যদি কখন আর ইফ কখন, পার্থক্য কি ধরা গেল? এখন আপনি যে এত কিছু শিখলেন, আপনার কি মানে কোনো সমস্যা কি হবে নাকি হবে না? কোনো সমস্যা কি হবে নাকি হবে না, এটি আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করবেন। যদি আপনি প্র্যাকটিস করেন তখন আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন, আর প্র্যাকটিস না করলে তো ভাইয়া ধরতে পারবেন না। এই জন্য দয়া করে একটু প্র্যাকটিসে বইসেন, ঠিক আছে? তাহলে ক্লাসের উপকারটা নিতে পারবেন, অন্যথায় কিন্তু ভুলে যাবেন কয়েকদিন পরে। তো যাই হোক, আজকে আর আমাদের ক্লাস সামনে বাড়াবো না, এই পর্যন্ত আমরা শেষ করছি আজকের মতো। আজকে আমরা শেষ করছি ইনশাল্লাহ। আগামী দিন
আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলবো। কালকে আমরা পড়বো গিয়ে কজেটিভ ভার্ব। হ্যাঁ, কালকে হচ্ছে আমাদের কজেটিভ ভার্ব, তারপর আমরা ভয়েস চেঞ্জিং শুরু করব।